Good morning and welcome everybody to today's class. And today the first class of biostatistics. And the topic is concept of statistics and data. Contents of today's class: definition of statistics, branches of statistics, biostatistics and vital statistics, descriptive and inferential statistics, then use of statistics, definition and classification of data, tools for data collection or research instruments, methods of data collection, and methods of presentation of data. So these are the contents of the class or your syllabus in statistics and data. The word statistics is derived from the Latin word state. তাহলে ল্যাটিন ওয়ার্ড স্টেট থেকে স্ট্যাটিস্টিক শব্দটা এসেছে। স্টেট মানে রাষ্ট্র বা রাজ্য বা প্রভিন্স। It originally referred to collection of demographic information and their use in military recruitment and tax collection. আগের দিনে কি করা হতো, রাজারা গ্রামে গ্রামে জরিপ করাতো যে কোন গ্রামে কতজন যুবক শ্রেণীর লোক আছে, তাদেরকে রাজার যুদ্ধে যেতে হতো, রাজার সৈন্যবাহিনীতে তাদেরকে রিক্রুট করা হতো। তো এর জন্য একটা হিসাব নিকাশের বিষয় ছিল এবং জমিদার বা রাজারা তখন প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করত, যে কোন এলাকা থেকে কত খাজনা পাওয়া যাবে তার একটা হিসাব নিকাশ ছিল। তো এই জন্য ওই রাজ্য বা স্টেট বা রাজারা যেহেতু এই হিসাব নিকাশের কাজ করত মিলিটারি রিক্রুটমেন্টের জন্য এবং ট্যাক্স কালেকশনের জন্য, সেই জন্য এই স্টেট বা রাজ্য শব্দ থেকে স্ট্যাটিস্টিক শব্দটা এসেছে। So the word statistics is derived from the Latin word state. It originally referred to collection of demographic information and their use in military recruitment and tax collection. Whether statistics is singular or plural? কি মনে হচ্ছে তোমাদের কাছে, স্ট্যাটিস্টিক শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? স্যার সিঙ্গুলার। 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 ম্যাথমেটিক্স সিঙ্গুলার। কিন্তু স্ট্যাটিস্টিক্স একটু ব্যতিক্রমী, এটা দুই রকমই হতে পারে, সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে। কোন কোন ক্ষেত্রে এটার মিনিং সিঙ্গুলার, কোন কোন ক্ষেত্রে প্লুরাল, সেটা আমরা দেখব। There are three meanings of statistics. Number one meaning হচ্ছে সাবজেক্ট। যখন স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট তখন এটা সিঙ্গুলার সেন্সে ইউজ হয় এবং তখন সেই স্ট্যাটিস্টিক্স এর ডেফিনিশন হচ্ছে statistics is the subject which deals with collection, analysis and interpretation of data. তাহলে যে সাবজেক্টের মধ্যে তথ্য সংগ্রহ করে সেটা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া হয়, সেই সাবজেক্টটাকেই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান বলে। তাহলে যখন তোমাদেরকে অ্যাজ এ হোল বা সরাসরি যখন প্রশ্ন আসবে বা কেউ জিজ্ঞেস করবে যে ডিফাইন স্ট্যাটিস্টিক্স, তখন এত কথা বলা লাগবে না, ডাইরেক্টলি ডিফাইন করে দিবে যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য সাবজেক্ট হুইচ ডিলস উইথ কালেকশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। তাহলে আমরা একটা মিনিং দেখলাম স্ট্যাটিস্টিক্স এর, যে স্ট্যাটিস্টিক্স ইন সিঙ্গুলার সেন্স ইজ এ সাবজেক্ট, and when it is subject the definition is statistics is the subject which deals with collection, analysis and interpretation of data. সেকেন্ড মিনিং হচ্ছে ডাটা। ডাটা শব্দটা প্লুরাল, এর সিঙ্গুলার হচ্ছে ড্যাটাম। তাহলে স্ট্যাটিস্টিক শব্দটা সিনোনাইমাসলি ডাটার সঙ্গে ইউজ হয়, ডাটা আর স্ট্যাটিস্টিক্স একই অর্থে ব্যবহৃত হয়। তাহলে তখন এই স্ট্যাটিস্টিক্স মিনিং হয়ে যাবে প্লুরাল। The term statistics is often interchangeably used as data, as for example health manpower statistics, যে তোমার দেশের হেলথ ম্যান পাওয়ার স্ট্যাটিস্টিক্স বলো বা বাংলাদেশের হেলথ ম্যান পাওয়ার স্ট্যাটিস্টিক্স বলো,
তো ওখানে যত তথ্য উপাত্ত থাকবে বা ডাটা থাকবে সেটাও এক ধরনের স্ট্যাটিস্টিক্স। বা আমরা বলি যে হাসপাতালের রোগীর স্ট্যাটিস্টিক্স দাও, মানে রোগীর তথ্য আমি চাচ্ছি, ডাটা চাচ্ছি। তো তখন এরকম সেন্সে স্ট্যাটিস্টিক্স মানে ডাটা। থার্ড মিনিং হচ্ছে সামারি মেজার্স অর ক্যালকুলেটেড ভ্যালুস। এটাও প্লুরাল সেন্সে ব্যবহৃত হয়। যে আমরা ধরো তোমাদের ক্লাসের এই 230 জনের বয়স, আমাকে কেউ জিজ্ঞেস করলো যে ময়মনসিংহ মেডিকেল কলেজে থার্ড ইয়ার এমবিবিএস এ কোন বয়সের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাহলে কি আমি রোল নাম্বার ধরে ধরে সবার বয়স বলবো? না, সেটা বলার দরকার নাই। আমি কি করব, তোমাদের 230 জনের থেকে ধরো 30 জনের বয়স শুনলাম, সেই 30 জনের বয়সের গড় বের করলাম, মিডিয়ান বের করলাম, মুড বের করলাম। পরে আমি ওখান থেকে বলতে পারবো যে যারা এই ময়মনসিংহ মেডিকেল কলেজের থার্ড ইয়ারে পড়ে তাদের বয়স ধরো কথার কথা 17 বছর। তাহলে 17 বছরের ছেলেমেয়েরা ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ে। আমার কিন্তু ইন্ডিভিজুয়ালি 230 জনের বয়স বলার দরকার নেই। তাহলে ওইরকম পপুলেশনের কিছু স্যাম্পল নিয়ে সেখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে যখন কতগুলো মেজার দিয়ে তথ্যকে উপস্থাপন করা হয়, তখন সেগুলোকে বলে সামারি মেজার। যেমন মিন একটা সামারি মেজার, মিডিয়ান একটা সামারি মেজার, মোড একটা সামারি মেজার। এই মিন, মিডিয়ান, মোড এগুলো তোমরা আগে পড়েছো, ছোটবেলায় গণিতে ছিল। মিন মানে গড়, মিডিয়ান মানে মধ্যক, মোড মানে প্রচুরক। ঠিক আছে, এগুলো আগে তোমরা পড়েছো কোনো এক সময়, সেগুলো আবার এখন পড়তে হবে। তাহলে স্ট্যাটিস্টিক্স এর থার্ড মিনিং হচ্ছে সামারি মেজার্স আর ক্যালকুলেটেড ভ্যালু, যেমন মিন, মিডিয়ান, মোড এরকম। Purpose of statistics: to describe sample or population, to draw inference about general population. তাহলে কেন এই স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়? একটা হচ্ছে টু ডেসক্রাইব স্যাম্পল অর পপুলেশন। আমরা কোন একটা জনগোষ্ঠী, পপুলেশন মানে ধরো মেডিকেল স্টুডেন্ট, কোন একটা গ্রামের কৃষক, কোন একটা হসপিটালের সকল ওয়ার্কার, কোন একটা বাগানের গাছগুলো একটা পপুলেশন হতে পারে, কোন একটা ইনস্টিটিউশনের সকল ফার্নিচার একটা পপুলেশন। তাহলে এরকম কোন একটা পপুলেশন বা তার কোন একটা অংশকে যদি আমরা ডিসক্রাইব করতে চাই তাহলে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়। এবং কোন পপুলেশন বা স্যাম্পল সম্পর্কে কনক্লুশন ড্র করার জন্য, এই যে তোমাদের আমি একটু আগে যে উদাহরণ দিলাম যে কত বয়সের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে, তাহলে সেটা 17 বছরের ছেলে মেয়েরা পড়াশোনা করে। আমি সবার আলাদা আলাদা বয়স বলতে যাব না। এই 17 বছর আমি বলছি, কিন্তু আসলে কেউ হয়তো 16 বছর বয়সের, কেউ হয়তো আবার 21 বছর বয়সের, কিন্তু ইন জেনারেল হচ্ছে এই 17 বছরটা হচ্ছে গড়ে তাদের বয়স। তো এইভাবে কোনো একটা পপুলেশন সম্পর্কে যখন আমরা ইনফারেন্স ড্র করতে চাই বা সেই পপুলেশন বা স্যাম্পলকে ডেসক্রাইব করতে চাই, তখন আমাদের স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন পড়ে। ব্রাঞ্চেস অফ স্ট্যাটিস্টিক্স: অন দ্য বেসিস অফ ফিল্ড অফ অ্যাপ্লিকেশন মেনি ব্রাঞ্চেস। তার মধ্যে বায়োস্ট্যাটিস্টিক্স, মানে আমরা যেটা মেডিকেল সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এছাড়া মেডিকেল স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিস্টিক্স, এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, এরকম যত সাবজেক্ট আছে সবকিছুরই স্ট্যাটিস্টিক্স আছে। সো দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ স্ট্যাটিস্টিক্স অ্যাকর্ডিং টু ফিল্ড অফ অ্যাপ্লিকেশন। তো প্রথমে দেখি বায়োস্ট্যাটিস্টিক্স কি। বায়োস্ট্যাটিস্টিক্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্যাটিস্টিক্স which is related to biological sciences and deals with biological events including health and health determinants. তাহলে যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড স্ট্যাটিস্টিক্সই হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। এগুলো কি করে? বিভিন্ন বায়োলজিক্যাল ইভেন্টকে ডিল করে এবং সাথে হেলথ বা হেলথ ডিটারমিনেন্টস গুলোকে ডিল করে। May also called medical statistics and often related to clinical medicine. বায়োস্ট্যাটিস্টিক্স যদিও যে কোনো বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড, কিন্তু কখনো কখনো এই বায়োস্ট্যাটিস্টিক্স কে সিনোনাইমাসলি মেডিকেল স্ট্যাটিস্টিক্স হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স রিলেটেড টু মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সও একটা বায়োলজিক্যাল সায়েন্স। তো এটা অনেক অথর বা অনেক জায়গায় বায়োস্ট্যাটিস্টিক্স বলতে মেডিকেল স্ট্যাটিস্টিক্স কেই বোঝায়।
আসলে মেডিকেল রিলেটেড যে বায়োস্ট্যাটিস্টিক্স তার কতগুলা সাব ডিভিশনস আছে, যেমন মেডিকেল স্ট্যাটিস্টিক্স, হেলথ স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, পাবলিক হেলথ স্ট্যাটিস্টিক্স, এগুলো মূলত ওই হেলথ রিলেটেড বায়োস্ট্যাটিস্টিক্স এরই সাব ডিভিশনস। হেলথ স্ট্যাটিস্টিক্স কাকে বলে যদি আমরা একটু দেখি, হেলথ স্ট্যাটিস্টিক্স ইজ দ্য স্ট্যাটিস্টিক্স হুইচ ইজ রিলেটেড টু পাবলিক হেলথ অর কমিউনিটি হেলথ। ভাইটাল স্ট্যাটিস্টিক্স জানার আগে আমাদের জানতে হবে যে হোয়াট আর দ্য ভাইটাল ইভেন্টস অফ লাইফ। তো আমাদের ভাইটাল ইভেন্টস কি কি আছে জীবনের, বলো একজন। হোয়াট আর দ্য The birth, Birth, marriage, death, death. marriage. হ্যাঁ ঠিক আছে, তাহলে তার মানে এই বার্থ, ম্যারিজ এন্ড ডেথ এগুলো সংক্রান্ত যে স্ট্যাটিস্টিক্স সেটাই হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স। দেখি আমরা ডেফিনেশন অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। Vital statistics is the statistics which is related to vital events of life, as for example, birth, marriage, and death. Sources of vital statistics. বার্থ রেজিস্টার থেকে বার্থ সংক্রান্ত তথ্য পাওয়া যায়। এই বার্থ রেজিস্টার সংরক্ষিত থাকে অফিস অফ দ্য লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকারের যে অফিস সেখানে পাওয়া যায়। এটা কোথায়? ইউনিয়ন লেভেলে ইউনিয়ন অফিস, একটু ছোট শহরগুলাতে পৌরসভা অফিস, আর বড় শহরগুলাতে সিটি কর্পোরেশন অফিসে এই সবার জন্ম সংক্রান্ত তথ্য ওখানে লিপিবদ্ধ থাকে। এছাড়া যাদের হসপিটালে জন্ম হয় তাদের হসপিটালের বার্থ রেজিস্টার থেকেও তাদের বার্থ সম্পর্কে তথ্য জানা যায়। ম্যারেজ রেজিস্টারের অফিস বা কাজী অফিস থেকে ম্যারেজ সংক্রান্ত তথ্য জানা যায়। ডেথ রেজিস্টার, যাদের হসপিটালে ডেথ হয় তাদের হসপিটাল থেকে তথ্য জানা যায়। আর যাদের হসপিটালেও হোক বা বাইরে হোক সবার তথ্যই থাকে অফিস অফ দ্য লোকাল গভর্নমেন্টে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে এগুলোর তথ্য পাওয়া যায়। সো ডিফাইন ভাইটাল স্ট্যাটিস্টিক্স এন্ড হোয়াট আর দ্য সোর্সেস অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। এরিয়া অফ স্ট্যাটিস্টিক্স. Statistics may be divided into two areas. Statistics এর ডেসক্রিপশনের সুবিধার্থে বা পড়ানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে দুই ভাগে ভাগ করা হয়, একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। Descriptive statistics describes and summarizes data. Descriptive statistics is one which describes the population. Descriptive statistics uses the data to provide description of population through numerical calculations or graphs or tables. Descriptive statistics gives a general idea of trends in data or describe population or sample by mean, median, mode, range, variance, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কিউনেস, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালুস। অর্থাৎ কোনো একটা পপুলেশন বা স্যাম্পলের এই তথ্যগুলো ডেসক্রাইব করা হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে। সেই তথ্যগুলো কি? মিন বা গড়, মিডিয়ান মধ্যক, প্রচুরক, রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্কিউনেস, ম্যাক্সিমাম ভ্যালুস এন্ড মিনিমাম ভ্যালুস। তাহলে এগুলো ডেসক্রাইব করা হয় ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে। Inferential statistics. Inferential statistics uses statistics to make predictions. গেস করার জন্য বা প্রেডিকশন করার জন্য কোন একটা বিষয়ে কনক্লুশন ড্র করার জন্য ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইউজ হয়। Inferential statistics makes inferences and predictions about a population based on a sample of data taken from the population. Inferential statistics is used to make the generalization about the population based on the samples. Example: hypothesis testing and making prediction that drug A is better than B. Multiple logistic regression analysis and drawing inference that
A and B are the risk factors of disease 1. এখানে এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে দেখো যে এখানে ধরো দুইটা ওষুধ আমরা ইউজ করব, ড্রাগ এ এন্ড ড্রাগ বি। তো এক্সপেরিমেন্ট করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া হয় যে ড্রাগ এ ইজ বেটার দেন বি, এবং এইটা প্রমাণ করার জন্য প্রথমে হাইপোথিসিস বা একটা ইন্টেলিজেন্ট গেস করতে হয়, অনুমান করতে হয় যে কোন ওষুধটা বেটার হতে পারে। তো দুই ভাবে ধরে নিতে হয়, একটা হচ্ছে নেগেটিভ ভাবে ধরে নিতে হয়, সেটাকে বলে নাল হাইপোথিসিস, যে ড্রাগ এ ইজ নট বেটার দেন বি, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে ড্রাগ এ ইজ বেটার দেন ড্রাগ বি। তাহলে যেটা পজিটিভলি ধরা হয় সেটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, মানে ড্রাগ এ ইজ বেটার দেন ড্রাগ বি। আর যেটা নেগেটিভলি ধরা হয় সেটা হচ্ছে নাল হাইপোথিসিস, যে ড্রাগ এ ইজ নট বেটার দেন ড্রাগ বি। পরে এই হাইপোথিসিসটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করে প্রমাণ করতে হয়। যদি দেখা যায় যে নাল হাইপোথিসিস, এই স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করতে হয় অন দ্য বেসিস অফ নাল হাইপোথিসিস, যে নাল হাইপোথিসিস যদি অ্যাকসেপ্টেড হয়, ওইটা যদি টেস্টে গৃহীত হয়, তাহলে আমরা বলবো ড্রাগ এ ইজ নট বেটার দেন ড্রাগ বি। আর নাল হাইপোথিসিস যদি রিজেক্টেড হয়, তখন আমরা বলবো অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। নালটা রিজেক্টেড মানে অল্টারনেটিভটা অ্যাকসেপ্টেড, তখন আমরা বলতে পারবো ড্রাগ এ ইজ বেটার দেন ড্রাগ বি। তো এইভাবে কম্পেয়ার করে একটা ডিসিশনে আসা হয় যে কোনটা বেটার। অথবা আরেকটা বলেছি যে মাল্টিপল লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিস, এটা এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেস্ট। এই টেস্ট করে বের করা হয় যে কোন রোগের কারণ কোনটা। ধরো একটা ডিজিজ, ধরো ইসকেমিক হার্ট ডিজিজ, এর কারণ স্মোকিং অথবা অবেসিটি, এই দুটো এর কারণ কিনা সেটা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করতে হয়। তখন বলতে হয় যে এই এ এবং বি যদি ধরো স্মোকিং এবং অবেসিটি ইজ দ্য রিস্ক ফ্যাক্টর ফর ইসকেমিক হার্ট ডিজিজ। তো এইভাবে এগুলো লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিসের মাধ্যমে প্রমাণ করতে হয়। তো এইভাবে হাইপোথিসিস টেস্টিং বা বিভিন্ন অ্যানালাইটিক্যাল টেস্টের মাধ্যমে, স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মাধ্যমে কোনো কিছু প্রমাণ করার বিষয়টা স্ট্যাটিস্টিক্যালি কি বলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে ডিল করা হয়। ইউজেস অফ বায়োস্ট্যাটিস্টিক্স, এখন আমরা দেখবো যে বায়োস্ট্যাটিস্টিক্স কি কি কাজে ইউজ হয়। তোমরা যারা পোস্ট গ্রাজুয়েশন করবে, যে সাবজেক্টেই পোস্ট গ্রাজুয়েশন করো না কেন, তোমাদের এই স্ট্যাটিস্টিক্স লাগবে। এবং এই বিষয়গুলো আবার যখন এমডিএমএস করবে, এফসিপিএস করবে, আবার পড়তে হবে, আবার এগুলোই করতে হবে। কাজে এখন থেকেই তোমাদের জবের ক্ষেত্রে লাগবে, বিভিন্ন প্রমোশনের পরীক্ষায় লাগবে। এই স্ট্যাটিস্টিক্স এটা সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট, এটা শুধু কমিউনিটি মেডিসিনের বিষয় না, এটা সকল ক্ষেত্রের বিষয়। তো এখন তাহলে ইউজ অফ বায়োস্ট্যাটিস্টিক্স এটা দেখো কি কি কাজে ব্যবহৃত হয়। প্রথমে আইডেন্টিফাইং এন্ড ডিফাইনিং হেলথ প্রবলেমস অফ এ কমিউনিটি অর কান্ট্রি, কোনো একটা দেশের স্বাস্থ্য সমস্যার নির্ধারণ করা এবং সুনির্দিষ্টভাবে ডিফাইন করার জন্য এই বায়োস্ট্যাটিস্টিক্স প্রয়োজন হয়। দেন ইন্টারপ্রিটেশন এন্ড ড্রয়িং ইনফারেন্সেস অ্যাবাউট জেনারেল পপুলেশন অফ এ জিওগ্রাফিক্যাল এরিয়া। তাহলে ওই যে আগে যে বলেছি যে বিভিন্ন যে পপুলেশন গ্রুপ অথবা স্যাম্পল, তাদের সম্পর্কে ইন্টারপ্রিট করে একটা কনক্লুশন ড্র করতে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়। ডিটারমাইনিং নরমাল ভ্যালুজ অফ এনি প্যারামিটার, তোমরা অলরেডি ফিজিওলজি থেকে জানো যে আরবিসির নরমাল লেভেল কত, র্যান্ডম ব্লাড সুগারের নরমাল লেভেল কত, সেরাম ক্রিয়েটিনিনের নরমাল লেভেল কত। এখন ডিসাইডেড বলে তোমরা সেটা মুখস্থ করছো বা জেনে নিচ্ছ, কিন্তু এটা শুরুতে যখন নির্ধারণ করা হয় তখন লক্ষ লক্ষ পেশেন্টের এবং লক্ষ লক্ষ হেলদি মানুষের এই টেস্ট করে তারপরে স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করা হয়েছে যে এই থেকে এই লেভেলটা নরমাল, এর কম হলে সমস্যা বা এর বেশি হলে সমস্যা। তাহলে এই যে কোনো একটা প্যারামিটার, যে কোনো প্যারামিটারের আমরা যদি নরমাল ভ্যালু ডিসাইড করতে চাই, ডিটারমাইন করতে চাই, তাহলে স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হবে। ডিটারমাইনিং একুরেসি অফ মেজারমেন্ট,
আমরা বিভিন্ন কিছু মেজার করি, সেটা হাইট ওয়েট হোক, হ্যাঁ, এয়ারের ভলিউম হোক, হ্যাঁ, যে কোনো কিছুই হোক, এই মেজারমেন্টটা একুরেটলি দিচ্ছে কিনা কোনো একটা স্কেল, কোনো একটা ওয়েট মেশিন বা কোনো একটা টুল একুরেটলি মেজার করছে কিনা সেটা প্রমাণ করার জন্য স্ট্যাটিস্টিক্স এর নলেজ প্রয়োজন। কম্পেয়ারিং ডিফারেন্ট মেজারমেন্ট টেকনিক্স, আমরা জানি যে মেজারমেন্টের ডিফারেন্ট টেকনিক আছে, হ্যাঁ, সেন্টিমিটারেও করা যায়, ইঞ্চিতেও করা যায়, কেজিতে করা যায়, আরো অন্যান্য মেথডে করা যায়। তাহলে একটা মেথড থেকে আরেকটা মেথডে সুইচ ওভার করার জন্য অথবা একটা মেথডের সঙ্গে আরেকটা মেথডের কম্পেয়ার করার জন্য স্ট্যাটিস্টিক্যাল নলেজ প্রয়োজন। আমরা জানি যে 1 ইঞ্চি মানে 2.54 সেন্টিমিটার। তো এটা কিভাবে, এটা স্ট্যাটিস্টিক্যালি নির্ধারণ করা হয়েছে। অ্যাসেসমেন্ট অফ ক্যাপাসিটি অফ এ ডায়াগনস্টিক টেস্ট। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞান অনেক জটিল। কেন জটিল? কারণ হচ্ছে যে একজনের AHBS AG টেস্ট পজিটিভ, পজিটিভ মানেই সত্যি পজিটিভ না, হ্যাঁ, অনেক ফলস নেগেটিভ আছে, ফলস পজিটিভ আছে। তো এই কারণে ডায়াগনোসিস করা এত সোজা না যে আমি একটা টেস্ট করলাম আর বলে দিলাম এই ডিজিজটা হয়েছে। হ্যাঁ, সেখানে ভুল হতে পারে, সেখানে গ্যাপ থাকতে পারে। এই জন্যই ডায়াগনোসিস করার জন্য শুধু ইনভেস্টিগেশনের উপরে আমরা নির্ভর করি না। আমরা তার ক্লিনিক্যাল হিস্ট্রি, তার সাইন সিমটম, তার ইনভেস্টিগেশন, হ্যাঁ, তারপরে ফিজিশিয়ানের যে এক্সপেরিয়েন্স, এগুলোর উপরে ডিসিশন নিয়ে তারপরে কোনো কোনো ডিজিজ ডায়াগনোসিস করা হয়। তো এখন একটা ডায়াগনস্টিক টেস্ট কতটা ডিজিজ ডায়াগনোসিসে পারদর্শী তার ক্যাপাসিটি অ্যাসেস করার জন্য স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়। তোমরা ডেভিডসন যখন পড়া শুরু করবে থার্ড ইয়ারে, হয়তো অলরেডি পড়েছো মেডিসিনে, তখন দেখবে যে ওখানে কতগুলা টার্ম আছে। সেনসিটিভিটি, হ্যাঁ, যে একটা টেস্টের সেনসিটিভিটি, এটা পজিটিভ রোগীদেরকে শতকরা কত ভাগ ডিটেক্ট করতে পারে। অথবা স্পেসিফিসিটি, নেগেটিভ রোগীদেরকে শতকরা কতজনকে সত্যি নেগেটিভ বলতে পারে। হ্যাঁ, এরকম পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু, একিউরেসি, এরকম অনেকগুলো টার্ম আছে ডায়াগনস্টিক টেস্টের ব্যাপারে। সব টেস্ট সমান সেনসিটিভ না, সব টেস্ট সমানভাবে স্পেসিফিক না। তো কোন টেস্ট কতটা সেনসিটিভ, কতটা স্পেসিফিক, অথবা রোগ নির্ণয় করতে কতটা সক্ষম, সেটা অ্যাসেস করার জন্য স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়। Sorry. Then reading and understanding of statistically rich scientific articles as well as books. যে আমরা ডাক্তাররা হচ্ছে এক একজন সায়েন্টিস্ট, আমাদেরকে বিভিন্ন সায়েন্টিফিক আর্টিকেল বা বিভিন্ন বই পড়তে হবে। তো সেই বইগুলোতে অনেক স্ট্যাটিস্টিক্যাল টার্ম থাকবে, স্ট্যাটিস্টিক্যাল গ্রাফ থাকবে, হ্যাঁ, তাহলে সেগুলো বোঝার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্যাল নলেজ প্রয়োজন। সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট টুল ফর অ্যানালাইসিস অফ ডাটা, আমরা যখন কোনো তথ্য উপাত্ত বিশ্লেষণ করব, সেই ডাটা অ্যানালাইসিস করার জন্য এক এক ডাটার জন্য এক এক রকম টুল অ্যাপ্লিকেবল। তো কোন ডাটার জন্য কোন টুল অ্যাপ্লিকেবল সেটা প্রপারলি সিলেক্ট করার জন্য আমাদের অবশ্যই স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে। দেন কন্ডাক্টিং থিসিস, ডিসার্টেশন অর এনি টাইপ অফ রিসার্চ, তোমরা যারা ভবিষ্যতে রিসার্চার হবে অথবা যে কোনো সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করবে, তখন তোমাদের থিসিস বা ডিসার্টেশন করতে হবে। তো এটা করার জন্য স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে এবং এই জন্যই এগুলো আবার পোস্ট গ্রাজুয়েশনের সময়ও করতে হবে। প্রোভাইডিং ইনফরমেশন ফর প্ল্যানিং, ম্যানেজমেন্ট, মনিটরিং অ্যান্ড ইভালুয়েটিং দ্য হেলথ সার্ভিস প্রোগ্রাম অফ এ কমিউনিটি অর কান্ট্রি। এই যে আমাদের দেশে বিভিন্ন রকম হেলথ প্রোগ্রাম চলে, হেলথ ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের প্রোগ্রাম চলে। তাহলে কোন হাসপাতালে কোন ওষুধ লাগবে, কতজন মানুষের পোস্ট খালি, কতজন আগামী বছর ডাক্তার হচ্ছে, কতজন ভর্তি করতে হবে, হ্যাঁ, আরো মেডিকেল কলেজ লাগবে কিনা, আরো ডেন্টাল কলেজ লাগবে কিনা, তাহলে এইসব বিষয়ে তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। আগে একটা সময় ছিল যে হয়তো কোনো পলিটিক্যাল লিডার তার এলাকায় গেল, গিয়ে বললো যে এখানে একটা মেডিকেল কলেজ হবে অথবা এখানে একটা হাসপাতাল হবে। এখন কিন্তু আর সেইভাবে করা হচ্ছে না। এখন কোন এলাকায় ডিমান্ড আছে, কোন এলাকায় হসপিটালে রোগী ওভারফ্লো হয়, তাহলে সেখানে বেড বাড়াইতে হবে। কোন এলাকায় কত সংখ্যক বেড অকুপাইড থাকে তার উপর ভিত্তি করে সেখানে বরাদ্দ দেওয়া হবে। তাই এইভাবে
গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট ক্ষেত্রে যত প্ল্যানিং, ম্যানেজমেন্ট, মনিটরিং, ইভালুয়েশন এগুলো হয় তার জন্য স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়, এবং প্রোগ্রামগুলো রান করার জন্য, টাইম টু টাইম মডিফাই করার জন্য, ডেভেলপ করার জন্য স্ট্যাটিস্টিক্যাল বেসিস প্রয়োজন হয়। তো এগুলো মোটামুটি আমি চেষ্টা করেছি সব ইউজ কভার করতে। এগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লেখা, তো আমার এগুলোর মধ্যে মোটামুটি সবকিছু কভার করার চেষ্টা করা হয়েছে। আরো আছে, স্ট্যাটিস্টিক্স প্লেস এ ক্রুশিয়াল রোল ইন রিসার্চ, প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং ইন হেলথ সায়েন্সেস। Biostatistics is used extensively in epidemiology, and epidemiology is the basic science of public health. অ্যানাটমি, ফিজিওলজি এগুলো যেরকম মেডিকেল সায়েন্সের বেসিক সাবজেক্ট, পাবলিক হেলথের বেসিক সাবজেক্ট হচ্ছে এপিডেমিওলজি। তো এই এপিডেমিওলজিতেও বায়োস্ট্যাটিস্টিক্স এক্সটেন্সিভলি ইউজ হয়। পাবলিক হেলথ ইউজেস স্ট্যাটিস্টিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজিস to reach conclusions about diseases and finds the causes and risk related to diseases. এরপরে ক্লাসের সেকেন্ড অংশ, ডাটা। আগেই বলেছি দি ওয়ার্ড ডাটা ইজ প্লুরাল নাম্বার, সিঙ্গুলার ইজ ডেটা। If we define data, data are the recorded values derived from variables. এটা আমি বুঝিয়ে দিচ্ছি, তার আগে বলি ভেরিয়েবল মানে কি। যে কোনো বৈশিষ্ট্য, যে কোনো কিছুর যে কোনো বৈশিষ্ট্য যেটা টাইম, প্লেস, পার্সন ইত্যাদির সঙ্গে ভেরি করে, সেটাই হচ্ছে ভেরিয়েবল। কি সেই বৈশিষ্ট্য? যেমন বয়স, আমার বয়স একরকম, তোমাদের প্রত্যেকের বয়স প্রত্যেকের মতো, আবার 10 বছর পরে প্রত্যেকের বয়স চেঞ্জ হয়ে যাবে। আমার ওজন একরকম, তোমাদের প্রত্যেকের ওজন আরেক রকম। এই ওজন উত্তর মেরুতে গেলে একরকম, দক্ষিণ মেরুতে একরকম, চাঁদে গেলে আরেক রকম। আজকে যেরকম আছে আগামীকাল অন্যরকম। তাহলে এরকম মানুষ বা যে কোনো কিছুর যে কোনো বৈশিষ্ট্য যেটা ভেরি করে, একটা সার্টেন লিমিটের মধ্যে ভেরি করে, সেটাই হচ্ছে ভেরিয়েবল। এখন বলা হয়েছে ডাটা আর দ্য রেকর্ডেড ভ্যালুস ডেরাইভ ফ্রম ভেরিয়েবলস। এই ভেরিয়েবলস এর এগেইনস্টে যে তথ্যটা রেকর্ড করা হয় সেটাই হচ্ছে ডাটা। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। যেমন এজ হচ্ছে একটা ভেরিয়েবল। আমার এজ 45 ইয়ার্স, সো এই 45 ইয়ার্স এটা হচ্ছে ডাটা, আর এজটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে আমার এজের এগেইনস্টে 45 অ্যাড করা হয়েছে, রেকর্ড করা হয়েছে। সুতরাং ডাটা আর দ্য রেকর্ডেড ভ্যালুস ডেরাইভড ফ্রম ভেরিয়েবলস। ডাটার আরেকটা অল্টারনেটিভ ডেফিনেশন আছে যেটা বেশ পপুলার, সিনিয়র এক্সামিনাররা এটা পছন্দ করে। সেটা হচ্ছে ডাটা আর দ্য র মেটেরিয়ালস অফ ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন ইজ দ্য ফিনিশড প্রোডাক্ট অফ ডাটা। অর্থাৎ তথ্যের যে কাঁচামাল সেটাই হচ্ছে ডাটা, আর তথ্যটা হচ্ছে ডাটার ফিনিশড প্রোডাক্ট। তাহলে এইভাবেও অনেকে দুইটা ডেফিনেশনই মনে রাখবে, যে ডাটা আর দ্য র মেটেরিয়ালস অফ ইনফরমেশন অ্যান্ড ইনফরমেশন ইজ দ্য finished product of data. Now classification of data, এটা খুব মনোযোগ দিয়ে শোনো এবং মনে রাখবে, চটপট যাতে ভাই ভাই উত্তর দিতে পারো। প্রথমে ডাটাকে এখানে আমি ক্লাসিফাই করেছি অন দ্য বেসিস অফ মেজারমেন্ট। কোয়ান্টিটেটিভ ডাটা, ডাটা which can be measured or which take numerical values are called quantitative data. অর্থাৎ যে ডাটা পরিমাপ করা যায় বা সংখ্যাবাচক ভ্যালু নেয় সেটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। যেমন এজ, হাইট, ওয়েট, ফ্যামিলি সাইজ এগুলো সব সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। সো দিজ আর দ্য কোয়ান্টিটেটিভ ডাটা। There are two types of quantitative data. এই কোয়ান্টিটেটিভ ডাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। Quantitative data which can take fraction of a number are called continuous data. যে ডাটাকে ভগ্নাংশে প্রকাশ করা যায়, যেমন এজ, হাইট, ওয়েট, টেম্পারেচার। এজ 1 বছর 2 মাস 3 দিন 20 সেকেন্ড এরকম হতে পারে। হাইট 8.3 সেন্টিমিটার হতে পারে। ওয়েট 7.5 কেজি হতে পারে। তাহলে টেম্পারেচার 98.4 ডিগ্রি ফারেনহাইট এরকম হতে পারে। তাহলে যে কোয়ান্টিটেটিভ ডাটা ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা যায় দ্যাট ইজ কন্টিনিউয়াস ডাটা, আর যেটাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হয় সেটা হচ্ছে ডিসক্রিট ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটা which take only the whole number
are called discrete data. As for example, family size, number of students in a class, pulse rate, parity, etc. উদাহরণগুলো মনে রাখবে সবাই, রিটেনে আসলে সুন্দর উদাহরণ সহ এভাবে লিখবে। Then second category of data is qualitative data. Data which cannot be measured or which take non-numerical narrative values are called qualitative data. যেটা সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় না, শুধু narrative ভ্যালু নেয়, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। যেমন সেক্স, সেক্স হচ্ছে আইদার মেল, ফিমেল অর ট্রান্সজেন্ডার, এখানে কোনো সংখ্যার বিষয় নাই। পজিশন ইন দ্য রেজাল্ট অফ এক্সামিনেশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটাও একটা কোয়ালিটেটিভ ডাটা। কালার অর কন্ডিশন অফ এনিথিং, যে কোনো একটা শার্টের কালার, সেটা রেড, গ্রিন, ইয়েলো, আমরা এভাবে শব্দ দিয়ে প্রকাশ করছি, এখানে সংখ্যা কিছু নাই। সো দিজ আর দ্য qualitative data. Again, qualitative data are of two types: nominal data and ordinal data. Nominal data are the qualitative data which cannot be ranked. যে কোয়ালিটেটিভ ডাটাকে কোনো র্যাঙ্কে ভাগ করা যায় না, সেটাই হচ্ছে নমিনাল ডাটা। যেমন কালার অফ এনিথিং, রেড, ব্লু, গ্রিন, এখানে কোনো র্যাঙ্কিং এর বিষয় নাই। ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গল, ম্যারিড, উইডো, ডিভোর্সড, এখানে বিভিন্ন শব্দ দিয়ে আমরা বলছি, এখানে কিছু গ্রেডিং বা র্যাঙ্কিং এর বিষয় নাই। সো দিস আর দ্য নমিনাল ডাটা। দেন অর্ডিনাল ডাটা, অর্ডিনাল ডাটা আর দ্য কোয়ালিটেটিভ ডাটা হুইচ ক্যান বি র্যাঙ্কড, যেটাকে র্যাঙ্কিং করা যায়। যেমন এডুকেশনাল স্ট্যাটাস, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি, এইভাবে আমরা র্যাঙ্কিং করতে পারি। প্রাইমারি সবার নিচে, তারপরে মধ্যম, সেকেন্ডারি, তারপরে টারশিয়ারি। পজিশন ইন দ্য রেজাল্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানে র্যাঙ্কিং আছে। কন্ডিশন অফ এ কার, পুয়ার, অ্যাকসেপ্টেবল, গুড, এভাবে যদি বলি তাহলে এটা অর্ডিনাল ডাটা। গ্রেভিডা, গ্রেভিডা মানে হচ্ছে একজন মহিলা কততম বার প্রেগন্যান্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে এটা হচ্ছে অর্ডিনাল ডাটা। এখন কিভাবে আমি প্রকাশ করছি তার উপর নির্ভর করবে। একই ভেরিয়েবল সেটা অর্ডিনালও হতে পারে, নমিনালও হতে পারে। যেমন কন্ডিশন অফ এ কার, এটা যদি আমি বলি ফাংশনিং এন্ড নন ফাংশনিং, গাড়িটা চলে কি চলে না, তাহলে এরকম ভাবে বললে কন্ডিশন অফ এ কার ফাংশনিং, নন ফাংশনিং বললে এটা নমিনাল ডাটা। আবার কন্ডিশন অফ এ কারকে যখন আমি পুয়ার, অ্যাকসেপ্টেবল, গুড, বেটার, বেস্ট এভাবে যখন বলবো, তখন সেটা হয়ে যাবে অর্ডিনাল ডাটা। এরপরে ডাটার ভিন্ন রকম আরেকটা ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ সোর্স, অথবা যদি জিজ্ঞেস করা হয় হোয়াট আর দ্য সোর্সেস অফ ডাটা, তাহলে সোর্স অনুযায়ী ডাটা হচ্ছে প্রাইমারি ডাটা, ডাটা হুইচ আর কালেক্টেড ফর স্পেসিফিক পারপাস ফর দ্য ফার্স্ট টাইম বাই রিসার্চার আর কল্ড প্রাইমারি ডাটা। তাহলে কোনো একজন রিসার্চার সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রথমবার যে তথ্য সংগ্রহ করে সেটা হচ্ছে প্রাইমারি ডাটা। Primary data is more valid and reliable and consistent with the research objective. এগুলো হচ্ছে এই প্রাইমারি ডাটার অ্যাডভান্টেজ, বাট নিড মোর এফোর্ট, কস্ট এন্ড টাইম, কিন্তু এটা করতে অনেক বেশি এফোর্ট দিতে হয়, টাকা পয়সা এবং টাইম লাগে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে প্রাইমারি ডাটা কাকে বলে এবং এটার কয়েকটা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এখানে দেওয়া আছে। এখন দুইটা টার্ম তোমাদের বুঝতে হবে। একটা তো সোজা যে কনসিস্টেন্ট উইথ রিসার্চ অবজেক্টিভ, অর্থাৎ রিসার্চের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, এটা হলো কনসিস্টেন্ট। আরো দুইটা টার্ম এখানে বলা হয়েছে, ভ্যালিড এবং রিলায়েবল। এই দুইটা মানে কি কেউ বলতে পারবে? ভ্যালিড মানে কি আর রিলায়েবল মানে কি? ভ্যালিড মানে বৈধ আর রিলায়েবল মানে নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য, সেটা আবার মানে কি? বৈধ মানে কি? আর স্যার নির্ভরযোগ্য ভ্যালিড হচ্ছে গিয়ে স্যার যেগুলা অ্যাকচুয়ালি আমরা মেজার করতে পারবো স্যার। আর স্যার রিলায়েবল মানে হচ্ছে গিয়ে স্যার যেই মানে স্যার বিভিন্ন মানুষের মধ্যে যদি আমরা একই জিনিস পরিমাপ করি, সেই অ্যান্সারটা একই হওয়া উচিত। মানে স্যার তাদের যদি একই কন্ডিশন থাকে, সেটা হচ্ছে গিয়ে স্যার রিলায়েবল। মানে স্যার সেম কন্ডিশনের উপরে ভিত্তি করে স্যার। এটা কিছুটা কাছাকাছি গিয়েছো, তো আরো আমি ক্লিয়ার করি। ভ্যালিড মানে হচ্ছে
কোনো একটা মেজারমেন্ট টুল বা কোনো একজন মানুষের যা করার দরকার সেটাই যখন সে করে, কোনো একটা জিনিসের অ্যাকচুয়ালি যা করার যে কাজ সেটাই যখন করে, সেটা হচ্ছে ভ্যালিড। আর রিলায়েবলের সঙ্গে রিপিটেবিলিটি রিলেটেড, যে যদি রিপিট করা হয় কোনো একটা বিষয়, ধরো একটা ওজনের মেশিন দিয়ে আমি একজন মানুষের ওজন একবার, দুইবার, তিনবার, চারবার মাপলাম, তাহলে একই সময় মানে পাশাপাশি সময় যদি আমি একজন মানুষের ওজন মাপি একটা ওয়েট মেশিন দিয়ে, তাহলে কি হবে, তার ওজন একই হবে। 70 কেজি এখন মাপলাম, 1 মিনিট পরেও 70 কেজি, 2 মিনিট পরেও 70 কেজি হবে, তাহলে ওই মেশিনটা রিলায়েবল। কিন্তু যদি এমন হয় যে ওই মেশিনটা একবার মাপলাম 70 কেজি, 2 মিনিট পরে ওটা দেখাচ্ছে 65 কেজি, আর 2 মিনিট পরে দেখাচ্ছে 80 কেজি, তার মানে ওই ওয়েট মেশিনটা রিলায়েবল না। আবার ওয়েট মেশিন দিয়ে ওয়েটই মাপার কথা, ওয়েট মেশিনে যদি হাইট দেখায় তাহলে ওটা ভ্যালিড না। হ্যাঁ, তাহলে হোয়াট হোয়েন it measures what is supposed to measure, that is valid, and when the measures are repeated in same condition, result will be same, তখন reliable। and আমি আমার ক্লাস দিয়ে যদি উদাহরণ দেই, যে আমার ক্লাসে আজকে তোমাদের ডাটা এবং স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্ট পড়ানোর কথা, আমি যদি এটাই পড়াই তাহলে আমার ক্লাসটা ভ্যালিড, এটা না পড়িয়ে যদি আমি অন্য আলাপ করি তাহলে সেটা ইনভ্যালিড ক্লাস হবে। আর আমার ক্লাস প্রত্যেক দিনই যদি ক্লাস ভালো হয় তাহলে আমার ক্লাস রিলায়েবল। একদিন ভালো নিলাম, আরেকদিন খারাপ নিলাম, আরেকদিন আরো খারাপ নিলাম, তাহলে আমার ক্লাস রিলায়েবল না। ঠিক আছে, আশা করি এখন আরো ক্লিয়ার হয়েছে। তাহলে প্রাইমারি ডাটা গেল, এরপরে সেকেন্ডারি ডাটা। সেকেন্ডারি ডাটা আর দ্য ডাটা which are obtained from previous registers or published records, যে অন্য কোনো উদ্দেশ্যে ডাটা কালেকশন করে সংরক্ষিত রাখা হয়েছে কোনো রেজিস্টারে অথবা কোনো বইয়ে অথবা কোনো জার্নালে, কোনো নিউজ পেপারে, সেখান থেকে যদি আমি তথ্য নিই তাহলে সেটা হবে সেকেন্ডারি ডাটা। যেমন সেন্সাসের তথ্য, হসপিটাল রেকর্ডস থেকে যদি কোনো তথ্য নেই, ভাইটাল রেজিস্ট্রেশনের তথ্য, বুকস, জার্নাল এটসেট্রা, এগুলোর অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে কুইক কালেকশন করা যায়, লেস ইফোর্ট, লেস কস্ট, যেহেতু অলরেডি তথ্যটা আছে ওখান থেকে জাস্ট টুকে নেওয়া, এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। কিন্তু এটা কিন্তু আবার লেস ভ্যালিড, লেস রিলায়েবল। এছাড়াও আরো বিভিন্ন টুকটাক ক্লাসিফিকেশন আছে ডাটার, গ্রুপ করা থাকলে গ্রুপ ডাটা, গ্রুপ না করা থাকলে আনগ্রুপ ডাটা, বা র ডাটা, অর্গানাইজড ডাটা, এরকম অনেক হতে পারে। তো মেইন ক্লাসিফিকেশন on the basis of measurement, qualitative, quantitative, and on the basis of source, primary, secondary। আরেকটা বলে রাখি, অনেকে টারশিয়ারি ডাটা বলে একটা টার্ম ইউজ করে, ওটা এখন ইউজ করা হয় না। টারশিয়ারি মানে অনেকে বলে শুধুমাত্র বুকস এবং জার্নালের ডাটাকে টারশিয়ারি ডাটা বলে, ওটা আসলে এক ধরনের সেকেন্ডারি ডাটা আসলে। এখন আমরা দেখবো যে হোয়াট আর দ্য মেথডস অফ ডাটা কালেকশন, ডাটা কালেকশনের কি কি মেথড আছে। 1 নাম্বার হচ্ছে ইন্টারভিউ বা সাক্ষাৎকার। সাক্ষাৎকার মানে কাউকে আমি প্রশ্ন জিজ্ঞেস করব, সে যে উত্তর দিবে ওটা আমি নিজেই লিখে নিব বা রেকর্ড করে নিব। তাহলে ইন্টারভিউ হতে পারে ফেস টু ফেস, সামনাসামনি, ইনডেপথ ইন্টারভিউ একদম একান্ত সাক্ষাৎকার, টেলিফোন ইন্টারভিউ হতে পারে যে ওভার টেলিফোন, কি ইনফরমেন্ট ইন্টারভিউ বা KII, যে কোনো বিষয়ে যে একদম নলেজ রাখে, ফোকাল পারসন, তার কাছ থেকে তথ্য নেওয়া, এটা হচ্ছে কি ইনফরমেন্ট ইন্টারভিউ বা KII। সো দিজ আর দ্য টাইপস অফ ইন্টারভিউ। দেন সেলফ অ্যাডমিনিস্ট্রার্ড কোশ্চেনিয়ার, যে আমি সাক্ষাৎকার না নিয়ে প্রশ্নটা আমি রেসপন্ডেন্টকে দিয়ে দিলাম, সে নিজে উত্তর লিখে আমাকে ফেরত দিল, এরকমটাকে বলে সেলফ অ্যাডমিনিস্ট্রার্ড কোশ্চেনিয়ার। মেইল অর ইন্টারনেট কোশ্চেনিয়ার, যে আমি মেইল করে দিলাম বা চিঠি পাঠিয়ে দিলাম প্রশ্নটা, সে উত্তর লিখে আবার আমাকে ব্যাক করলো, এটা হচ্ছে মেইল অর ইন্টারনেট কোশ্চেনিয়ার। ফোকাস গ্রুপ ডিসকাশন, যে যাদের আমি তথ্য চাই তাদেরকে নিয়ে বসে একজন একজন করে তথ্য চাওয়া আলোচনার মাধ্যমে, তাহলে অনেক সত্য জিনিস উঠে আসে। হ্যাঁ, আমি যদি তোমাদেরকে হঠাৎ জিজ্ঞেস করি যে তোমাদের হোস্টেলে কি সমস্যা, হয়তো সবাই মুখ খুলবে না, কিন্তু যখন ফোকাস গ্রুপ ডিসকাশন হবে, সবাইকে নিয়ে একটা রুমে যখন বসবো, তখন একজন একটা সমস্যা বলবে, তার দেখা দেখি আরো অনেকে বলবে, অনেকে বলবে, এইভাবে আলোচনা শেষে
সকল সমস্যাই বের হয়ে আসবে। এই জন্য ফোকাস গ্রুপ ডিসকাশন একটা ইম্পর্টেন্ট মেথড অফ ডাটা কালেকশন। আর ইন্টারভিউয়ের মধ্যে পার্থক্য আছে। ফেস টু ফেস ইন্টারভিউ অনেক সময় সত্য তথ্য নাও আসতে পারে। যেমন আমি যদি ধরো তোমাদের মাইনুলের সঙ্গে আমার দেখা হলো কোথাও, আমি যদি বলি মাইনুল কেমন আছো, ও বলবে যে স্যার ভালো আছি। কিন্তু যদি আমি একটু ওকে দাঁড় করাই যে এই দাঁড়াও শোনো কথা বলি তোমার সঙ্গে, যদি আরেকটু জিজ্ঞেস করি যে তোমার বাসার কি অবস্থা, তোমার পড়াশোনার কি অবস্থা, ওই পরীক্ষাটা কেমন হয়েছে, তখন দেখা যাবে যে আলটিমেটলি ও ভালো নাই, বাসায় ওই সমস্যা, তারপরে হচ্ছে যে পরীক্ষা ওইটা খারাপ হয়েছে, অথবা আরেকটা পরীক্ষার সামনে টেনশনে আছে। তো আলটিমেটলি প্রথমে বলেছিল যে ভালো আছে, পরে ভিতরের খবর নেয়ার পরে বলবে যে না স্যার আমি ভালো নাই। তাহলে তথ্য কিন্তু উল্টে গেল। ফেস টু ফেস ইন্টারভিউয়ে ভালো ছিল, ইনডেপথ ইন্টারভিউয়ে বললো না স্যার ভালো নাই। তো এই জন্য আমি কি ধরনের তথ্য চাই, কতটা ডিপের তথ্য চাই, তার উপরে ভিত্তি করে আমার সিলেক্ট করতে হবে কোন মেথডে আমি করব। অবজারভেশন, কোনো কিছু না জিজ্ঞেস করেও তথ্য সংগ্রহ করা যায়। আমি একটা তোমাদের গ্যালারিতে গেলাম, ওখানে আমি জাস্ট টুকে নিয়ে আসলাম কয়টা ফ্যান আছে, কয়টা এসি আছে, কয়টা বেঞ্চ আছে, কয়জন স্টুডেন্ট আছে, মেল কত ফিমেল কত, কয়জন ঘুমাচ্ছে, কয়জন অ্যাটেনশন দিচ্ছে, সব তথ্য নিয়ে আসলাম। এটা হচ্ছে অবজারভেশন। এক্সামিনেশন অর মেজারমেন্ট, কোনো কিছু এক্সামিন করে লিভার পালপেশন করে আমরা তথ্য নিতে পারি। মেজারমেন্ট, ব্লাড প্রেশার, হাইট, ওয়েট, অনেক কিছু মেজার করেও আমরা তথ্য নিতে পারি। রিভিউ অফ রেকর্ড, সেকেন্ডারি ডাটার ক্ষেত্রে আমরা রেজিস্টার, জার্নাল, বুক এগুলার রিভিউ রেকর্ড করেও তথ্য নিতে পারি। কম্বিনেশন অফ এনি টু অর মোর মেথডস, এই যে কোনোটার কম্বিনেশনও হতে পারে, এক বা একাধিক মেথডের। সো দিজ আর দ্য মেথডস অফ ডাটা কালেকশন। সবাই এখানে আমি যেভাবে বলেছি এটা লিখে নিবে বা এইভাবে এটাকে শিখবে, রিপ্রোডিউস করবে রিটেনে এবং ভাইভায়। ডাটা কালেকশন টুলস অর রিসার্চ ইনস্ট্রুমেন্ট, যে জিনিসটা নিয়ে গিয়ে আমরা ডাটা কালেকশন করি, যে কোশ্চেন বা যে ফর্ম নিয়ে যাই, সেটা হচ্ছে ডাটা কালেকশন টুল অর রিসার্চ ইনস্ট্রুমেন্ট। রিসার্চ ইনস্ট্রুমেন্টস আর দ্য টুলস হুইচ আর ইউজ টু কালেক্ট ডাটা উইথ এ স্পেসিফিক অবজেক্টিভ। কি কি সেই রিসার্চ ইনস্ট্রুমেন্ট হতে পারে? কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ার মানে হচ্ছে প্রশ্নমালা। চেকলিস্ট, হ্যাঁ, গাইডলাইন, ফর্ম। সাক্ষাৎকারের জন্য কোশ্চেনিয়ার, অবজারভেশনের জন্য চেকলিস্ট, ফোকাস গ্রুপ ডিসকাশনের জন্য গাইডলাইন। হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে যত রকম ফর্ম আছে সব ফর্মই হচ্ছে এক একটা ডাটা কালেকশন টুল। দেন মেথডস অফ ডাটা প্রেজেন্টেশন, ডাটা কালেকশন করার পরে অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস শেষে ডাটাকে প্রেজেন্ট করতে হয়। তো অ্যানালাইসিস আমরা পরে পড়বো, এখন ডাটা কিভাবে প্রেজেন্ট করতে হয় এটা খুবই সোজা, কিন্তু ক্লিয়ার কাট মনে রাখবে যে ডাটাকে দুই ভাবে প্রেজেন্ট করা যায়, একটা হচ্ছে টেবিলার ফর্ম বা টেবিল দিয়ে, একটা হচ্ছে গ্রাফিক্যাল ফর্মে। তো টেবুলার ফর্ম বা টেবিল দিয়ে বোথ কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুই ধরনের ডাটাকেই প্রেজেন্ট করা যায়। সো টেবিল ইজ ফর বোথ কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ ডাটা। কিন্তু গ্রাফিক্যাল ফর্ম কতগুলো কোয়ান্টিটেটিভ ডাটার জন্য ফিক্সড, আবার কতগুলো হচ্ছে কোয়ালিটেটিভ ডাটার জন্য ফিক্সড। তো গ্রাফিক্যাল ফর্মের মধ্যে ফর কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, লাইন ডায়াগ্রাম, স্ক্যাটার ডায়াগ্রাম, স্টেম অ্যান্ড লিফ ডায়াগ্রাম, বক্স এন্ড হুইস্কার প্লট। এগুলোর মধ্যে দেখো কতগুলো স্টার দেওয়া আছে। এগুলো তোমরা ইন্টারনেট থেকে বা কোনো বই থেকে এগুলো কাকে বলে, কিভাবে ড্র করে সেটা নিজেরা শিখবে। এটা সেলফ ডাইরেক্টেড লার্নিং, তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা। এরপরে ফর কোয়ালিটেটিভ ডাটা, কোয়ালিটেটিভ ডাটার জন্য বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, পিক্টোগ্রাম এবং ম্যাপ ডায়াগ্রাম। এখান থেকে বার ডায়াগ্রাম এবং পাই ডায়াগ্রাম কি কিভাবে আঁকতে হয় আঁকা শিখবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। নেক্সট ক্লাসে আমরা ভেরিয়েবলস এবং স্কেলস অফ মেজারমেন্ট পড়ব। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যে ভেরিয়েবল আর ডাটাটা বললেন, ওখানে যে বললেন এজ 25 ইয়ার্স, এখানে কোনটা কি জানি বললেন, আরেকবার যদি একটু বলতেন। এইজ, এই শব্দটা হচ্ছে ভেরিয়েবল, আর আমার যে বয়স 45 ইয়ার্স, এই 45 ইয়ার্সটা হচ্ছে ডাটা। ডাটা সব সময় একটা ভেরিয়েবলস এর এগেইনস্টে রেকর্ড করতে হয়। যেমন ওয়েট যদি ভেরিয়েবল হয় তাহলে আমার ওয়েট 45 কেজি, সরি আমার ওয়েট 70 কেজি, তোমাদের ওয়েট ধরো 50 কেজি, তাহলে এরকম
যে শব্দটার এগেইনস্টে আমি তথ্য নিচ্ছি সেটাই ভেরিয়েবল, আর তথ্যটা বা অঙ্কটা সংখ্যাটা হচ্ছে ডাটা। আর কিছু? স্যার ইন্টারফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের যে পড়াইলেন যে নেগেটিভ বা নাল হাইপোথেসিসটার উপর ডিপেন্ড করে হচ্ছে চেক করব আমরা, তো এখানে নেগেটিভটার উপরে কেন চেক করব, অল্টারনেটিভ বা পজিটিভের উপর কেন না? আচ্ছা, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল একটা পলিসি বা বিচারের একটা পলিসি। বিচারের পলিসি জানো তো, জাজরা যে রায় দেয় যে কোনো অপরাধী ছাড়া পেয়ে যায় যাক, তাতে সমস্যা নাই, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যাতে সাজা না পায়, তাদের পলিসি এটা। এরকম স্ট্যাটিস্টিক্স এর পলিসি হচ্ছে যে আমি ধরে নিব এটা ওটা না, পরে আমি প্রমাণ করব আসলেই না, নাটা আসলেই না, তার বিপরীতটা আসলে। তো নাটা যদি রিজেক্ট হয় তাহলে বিপরীতটা ঠিক হবে। ওই স্ট্যাটিস্টিক্স এবং জাজমেন্টের ক্ষেত্রে একই রকম পলিসি। এটা জাস্ট একটা পলিসি, আর কিছু না। আর কিছু? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার, আসসালাম। এই যে কন্ডিশন অফ দ্য কার কখন নমিনাল ডাটা হয়ে যাবে এটা বুঝতে পারেন? এটা তো কন্ডিশন না। যে ডাটা শুধু কোনো র্যাঙ্কিং করা যাবে না সেটাই নমিনাল, যেটা র্যাঙ্কিং করা যাবে সেটাই হচ্ছে অর্ডিনাল। যেমন পজিশন ইন দা রেজাল্ট অফ এক্সামিনেশন, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা র্যাঙ্কিং আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা হচ্ছে অর্ডিনাল ডাটা। কিন্তু কালার অফ এ শার্ট, রেড গ্রিন ইয়েলো, এটার মধ্যে কোনো র্যাঙ্কিং নাই, এটা তখন নমিনাল ডাটা। এই। আর কিছু? স্যার আরএফএসটি কি আসসালামু আলাইকুম মেথডে স্যার। ডাটা কালেকশন করা হয়? আরএফএসটি তে একটা কোয়েশ্চেনিয়ার ইউজ করে তোমরা ডাটা কালেকশন করবে, করোনা যদি চলে যায় তাহলে আমরা তোমাদের করাবো। এগুলোর তো আরো ক্লাস আছে, ডাটা কালেকশনের ক্লাস আছে আরো, এই স্ট্যাটিস্টিক্স এর আজকে তো ফার্স্ট ক্লাস, পর্যায়ক্রমে সবই জানতে পারবে। স্ট্যাটিস্টিক্সটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়ো, এবং আমি যেভাবে পড়াচ্ছি এগুলোর অনেক ভিন্ন মত আছে, আমারটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল এবং সারা দেশেও যে কোনো টিচার অ্যাকসেপ্ট করবে। এগুলো বই, ভালো বই নাই তো, এই জন্য এক এক জায়গায় এক এক রকম লেখা, সেগুলো অ্যাভয়েড করে এই মতো পড়বে, তাহলে ক্লিয়ার থাকবে কনসেপশন। আজকে শেষ স্যার, করি। আচ্ছা বলো, কে বলছো? স্যার ইন ডেপথ ইন্টারভিউটা একটু যদি আবার বলতেন। একটা তো হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ, যে গেলাম তাকে কিছু প্রশ্ন করলাম চলে আসলাম, এটা একটা শর্ট ব্যাপার। ইনডেপথ ইন্টারভিউ হচ্ছে একদম আগে থেকে সময় নিয়ে তার সঙ্গে গভীরভাবে সময় নিয়ে আলোচনা করা। ওই যে যেটা উদাহরণ দিলাম, যে তোমাদের সঙ্গে আমার দেখা হয় না করিডোরে বা কলেজের সামনে, যে সালাম, আসসালামু আলাইকুম স্যার, জি কেমন আছো, ভালো, এখানেই যদি শেষ করে দেই তাহলে তুমি ভালো আছো। কিন্তু যদি আরো কথাবার্তা বলি, অনেকেই দেখা যাবে যে ভালো নাই, কোনো কোনো কারণে ভালো নাই, তাহলে ওইটা ইনডেপথে বেরিয়ে আসবে ভালো নাই। আর সুপারফিশিয়াল ইন্টারভিউ নিলে ফেস টু ফেস ভালো বের হয়ে আসবে, তথ্যটা কিন্তু ভুল আসলে। এই, যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য, যে তথ্য আমি চাই সেইভাবে নির্ধারণ করতে হবে। তো ঠিক আছে, আজকে শেষ করি। আজকের ক্লাসের যদি আরো কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা পরের ক্লাসে জিজ্ঞেস করো, অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ।